সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, গুরুত্বপূর্ণ তিনটি খবর নিয়ে এখন মূলত আলোচনা করব। এই তিনটি খবরের শাখা উপশাখা থাকতে পারে। প্রথম খবর হচ্ছে, হঠাৎ করে বিভিন্ন মিডিয়াতে, গণমাধ্যমেও এবং সামাজিক মাধ্যমেও একটা খবর ছড়িয়েছে যে ইরানের প্রেসিডেন্ট ডক্টর মাসুদ পেজেশকিয়ান পদত্যাগ করেছেন। আসলে কি ঘটনা সত্য? এবং তিনি পদত্যাগ করলে কেন করবেন, আর যদি না করেন তাহলে কেন এই কথা ছড়ানো হচ্ছে, এটা নিয়ে একটা আলোচনা থাকবে। এরপরে আমেরিকা আজকে ইরানের দুটি দ্বীপে হামলা চালিয়েছে এবং ইরান পাল্টা জবাব দিয়েছে। পরিস্থিতি আসলে কোথায় যাচ্ছে? আর সর্বশেষ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লেবানন পরিস্থিতি। লেবাননের একটা ঐতিহাসিক দুর্গ দখল করে নিয়েছে ইসরায়েল লেবাননের ভিতরে। এরপর ফ্রান্স জাতিসংঘে জরুরি বৈঠক আহ্বান করেছে। এটা নিয়ে নানা রকমের কথা আছে, আমেরিকার পক্ষ থেকেও বক্তব্য আছে। এই সমস্ত বিষয় নিয়ে বাকি আলোচনা হবে। তো চলুন সুপ্রিয় দর্শক, আমরা বিস্তারিত আলোচনা চলে যাই। তার আগে বলি, যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, প্রথম যে সংবাদ নিয়ে আলোচনা করতে চেয়েছি সেটি হচ্ছে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর মাসুদ পেজেশকিয়ান তিনি পদত্যাগ করেছেন এমন কথা কিছু আন্তর্জাতিক গণমাধ্যমে, আবার কিছু সামাজিক মাধ্যমে ছড়ানো হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমে বেশিরভাগ জায়গায় আমি দেখলাম যে তিনি পদত্যাগ করেছেন বলে খবর বেরিয়েছে। ব্যাপারটা সত্যি কিনা অনেকটা যাচাই বাছাইয়ের পর্যায়ে, বা যেমন লন্ডনের ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা একটা শিরোনাম পড়েছে যে মাসুদ পেজেশকিয়ান পদত্যাগপত্র সাবমিট করেছেন। কিন্তু এই খবরের মূল উৎস যেটা, সেটা হচ্ছে ইরান ইন্টারন্যাশনাল। ইরান ইন্টারন্যাশনাল কাদের পত্রিকা? ইরান ইন্টারন্যাশনাল এটা কাদের গণমাধ্যম? এটা হচ্ছে লন্ডন থেকে প্রচারিত একটি গণমাধ্যম। এটা মূলত ইরানের বিপ্লব বিরোধী, ইসলাম বিরোধী যে গোষ্ঠী, তারা এই ইরান ইন্টারন্যাশনাল প্রচার করে। ইরান ইন্টারন্যাশনাল নাম শুনে মানুষ অনেকেই মনে করে, যারা জানে না তারা মনে করে এটা বুঝি ইরানের সংবাদ মাধ্যম। এবং আমাদের বাংলাদেশের কিছু অবুঝ ফেসবুক কর্মী আছে যারা হুটহাট কোনো কিছু না জেনে আন্দাজে বিশ্বাস করে বসে এবং খবর দিয়ে বসে যে ইরান ইন্টারন্যাশনাল বলেছে, কিন্তু তারা জানেই না যে ইরান ইন্টারন্যাশনালটা আসলে কী, কারা চালায়। ফলে এই ইরান ইন্টারন্যাশনালের খবরের যে সূত্র, আসলে বেসিক্যালি সেটা বিশ্বাসযোগ্য না, প্রথমত। দ্বিতীয়ত, ইরানের পক্ষ থেকে এই কথা ডিনাই করা হয়েছে, বলা হয়েছে যে এটা মিথ্যা খবর। মাসুদ পেজেশকিয়ান পদত্যাগ করেনি, তিনি বহাল তবিয়তে আছেন এবং তিনি দেশের জন্য কাজ করছেন, এই কথা ছাড়া। এখন তাহলে প্রশ্ন হচ্ছে যে এই কথা কেন ছড়ালো এবং কিভাবে ছড়ালো, এবং বলা হয়েছে এই পদত্যাগের কারণ হিসেবে কি বলা হয়েছে? পদত্যাগের কারণ হিসেবে বলা হচ্ছে, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নাকি বলেছেন যে আইআরজিসি ইরানের ক্ষমতা দখল করে নিয়েছে, সেক্ষেত্রে প্রেসিডেন্ট হিসেবে তার আর কাজ নেই, কাজ করার কোনো প্রয়োজন নেই, তার কাজ করতে ইচ্ছা করছে না, তিনি এই রকম ব্যবস্থার সাথে থাকবেন না, এরকম কথা বলা হচ্ছে। আসলে বাস্তবতা হচ্ছে, মাসুদ পেজেশকিয়ান জানেন না এখন কি নতুন প্রেসিডেন্ট, তিনি কি সে দেশের নাগরিক ছিলেন না, তিনি কি বিপ্লবের কেউ ছিলেন না? তিনি তো বিপ্লবেরও কেউ একজন ছিলেন, ভূমিকা ছিল। তো এই অবস্থায় মাসুদ পেজেশকিয়ান ইরানের আইআরজিসি কতটুকু ক্ষমতা চর্চা করে, কতটুকু ক্ষমতার মালিক, আর কতটুকু তার সীমারেখায়, এটা তো তার জানা আছে। এটা তো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগেই তিনি জানতেন যে আইআরজিসি এই ক্ষমতাগুলো চর্চা করে। অর্থাৎ বিপ্লবী গার্ড বাহিনী, বিপ্লব রক্ষা বাহিনী, বিপ্লবকে রক্ষা করবে এই বাহিনী জীবন দিয়ে হলেও। আইআরজিসির বহু সংখ্যক বড় বড় কমান্ডার তারা জীবন দিয়েছে। ফলে দেশের জন্য জীবন দেবে এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বিপ্লব রক্ষার জন্য যা করা দরকার তাই করবে, তাতে কোনো সীমারেখা নেই। এবং এই বাহিনীটা একদম কমপ্লিটলি ইরানের সর্বোচ্চ নেতার অধীনে, তার গাইডেন্সে পরিচালিত হয়। ফলে প্রেসিডেন্টের সাথে আইআরজিসির ক্ষমতার ক্লাশ হওয়ার কোনো কারণই নেই। প্রেসিডেন্টের জায়গায় এবং আইআরজিসি পরিচালিত হয় সর্বোচ্চ নেতার দিক নির্দেশনায়, সেটা সম্পূর্ণভাবে আলাদা জিনিস। এখানে প্রেসিডেন্টের সাথে আইআরজিসির ক্ষমতার কোনো দ্বন্দ্ব লাগার কোনো সম্ভাবনা একেবারেই নেই। ফলে এই যে আইআরজিসির সাথে ক্ষমতার দ্বন্দ্বের কারণে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পদত্যাগ করেছেন বলে যে খবর ছড়ানো হচ্ছে, এই খবরটা বেসিক্যালি মিথ্যা খবর। আমি বলি না যে
এমন ঘটনা ঘটবে না, ঘটতেও পারে, কখন কে কী করে না করে সে তার রাজনৈতিক সিদ্ধান্ত। আমেরিকার কত কত বড় বড় কর্মকর্তা, গুরুত্বপূর্ণ ব্যক্তি, তারা পদত্যাগ করছে না, করছে, আবার পদত্যাগ বাধ্যও হচ্ছে। ইরানের এখানে এরকম কোনো কিছু ঘটেছে কি না এখনও পর্যন্ত জানা নেই। ইরানের গণমাধ্যম সরকারিভাবে এটা নাকচ করা হয়েছে। তারপরেও আমি বলি যে যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে, কিন্তু যা বলা হচ্ছে এইগুলো সত্য না, এটা হলো বাস্তব কথা। আচ্ছা, এখন কেন ছড়ানো হলো প্রশ্ন আসে যে তাহলে এই ধরনের ভিত্তিহীন খবর ছড়ানোর মানে কি? এই ধরনের ভিত্তিহীন খবর ছড়ানোর মানে বা কারণ হচ্ছে ইরানে যে সিচুয়েশন তৈরি হয়েছে আমেরিকা, ইসরায়েল বা তার দোসর সাঙ্গপাঙ্গদের, তাতে তারা খুবই কঠিন পরিস্থিতির ভিতরে। এই অবস্থা থেকে কোনো মতেই বের হওয়ার কোনো পথ খুঁজে পাচ্ছে না। এই না যুদ্ধে বিজয় আনতে পারছে, না যুদ্ধে পরাজিত করতে পারছে ইরানকে, না ইরানের পরমাণু কর্মসূচি থেকে শুরু করে কোনো কিছু ধ্বংস করতে পারছে, না ইরানকে চুক্তিতে বাধ্য করতে পারছে। ফলে এই জায়গা থেকে আমেরিকা, ইসরায়েলকে বেরিয়ে যেতে হলে এমন একটা সিন ক্রিয়েট করা দরকার, যে সিন ক্রিয়েট করে একটা হ্যাপাজার্ড অবস্থা সৃষ্টি করা যায়, গোলযোগ অবস্থা সৃষ্টি করা যায়, এবং ইরানের ভেতরে তাদের লক্ষ্য অর্জনে সহযোগিতা করে এমন পরিস্থিতি তৈরি করা দরকার। যার কারণে এইরকম একটা কথা ছড়িয়ে ইরানের জনগণের ভিতরে বিশ্বাস, অবিশ্বাস, সন্দেহ, দ্বন্দ্ব, সংঘাত, ফাটল এগুলো সৃষ্টি করার একটা চেষ্টা হচ্ছে। এর বেশি আপাতত কিছু না। সুপ্রিয় দর্শক, এবার চলুন আমরা আরেকটা আলোচনা করি। আমেরিকা যে ইরানের উপর হামলা চালিয়েছে নতুন করে, এই ব্যাপারে সেটা খবরটা হচ্ছে এই যে পারস্য উপসাগরের দুটো গুরুত্বপূর্ণ দ্বীপ, একটা গরুক, সম্ভবত গরুক বা গারুক, এই দ্বীপ এবং কেশম দ্বীপ, এই দুটো দ্বীপে আমেরিকা হামলা চালিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলা হচ্ছে। এবং আমেরিকার পক্ষ থেকে বলা হয়েছে, বিশেষ করে সেন্টকমের পক্ষ থেকে বলা হয়েছে যে ইরানের যে ড্রোন পরিচালনার কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, তাকে লক্ষ্য করে মার্কিন বাহিনী হামলা চালিয়েছে। এই সেন্টকমের যে বক্তব্য, তার থেকে একটা প্রশ্ন আসে যে যাদের সাথে আপনার যুদ্ধবিরতি রয়েছে, আপনি তার সাথে কিভাবে যুদ্ধবিরতির ভিতরে আপনি হামলা চালান, এবং আপনারা বলেন যে হামলা চালানোর পরেও বলেন যে যুদ্ধবিরতি বহাল আছে। এটা কি ধরনের মুনাফেকি কাজ? একদম ডাবল স্ট্যান্ডার্ড না? আপনি বলছেন যুদ্ধবিরতি আছে, আবার আপনি তার বিরুদ্ধে হামলা চালাচ্ছেন, তাহলে কি করে যুদ্ধবিরতি থাকে? কেমন ধরনের তামাশা? এই তামাশা বেসিক্যালি মার্কিন বাহিনী করে যাচ্ছে বহুদিন থেকে। ঠিক এই কৌশলটা বাস্তবায়ন করে ইসরায়েল, বলে যুদ্ধবিরতি, আবার সমানে হামলা চালিয়ে যায়। ইরান তার কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার রাখতেই পারে, ইরান তার ক্ষেপণাস্ত্র, তার ড্রোন, তার বিমান, যা কিছু পরিচালনা করা দরকার সেটা তার শক্তি সামর্থ্য অনুযায়ী সে তো রাখবে। আপনি যুদ্ধবিরতির ভিতরে কিভাবে আপনি হামলা চালান? তার আগের প্রশ্ন হচ্ছে যে আসলে এই যে যুদ্ধটা আমেরিকা এবং ইসরায়েল করলো, সেটা কি যৌক্তিক? কীভাবে যৌক্তিক? একটা স্বাধীন সার্বভৌম দেশের উপরে কোন অধিকারে আর একটা দেশ হামলা চালায় এবং তার নেতাদেরকে হত্যা করে? তো সরাসরি হত্যাকাণ্ড, এ তো ভয়ঙ্কর অপরাধ। এই অপরাধগুলো করার কোনো অর্থ আছে? যারা আন্তর্জাতিক পর্যায়ে বলে বেড়ায় গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসনের কথা, তারা যদি আইন লঙ্ঘন করে, তারা যদি একটা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব লঙ্ঘন করে, তারা যদি গণতান্ত্রিক রীতিনীতি না মানে, তাহলে তারা এই কথাগুলো কী করে বলে? খুবই আশ্চর্যজনক ব্যাপার। যাই হোক, আমেরিকা ইরানের উপর হামলা চালানোর পর ইরান আবার কুয়েতের মার্কিন বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। তবে ক্ষয়ক্ষতি কীরকম কী হয়েছে আমি এই ভিডিও যখন করছি তখনও পর্যন্ত জানা যায়নি। তবে ইরান যে হামলা হলে তার জবাব দিচ্ছে বা দেবে, এটা এ সমস্ত প্রতি উত্তর বা পাল্টা হামলার ভেতর দিয়ে প্রকাশ হয়ে যাচ্ছে। আমেরিকা কোনো মতেই ইরানের বিরুদ্ধে হামলা চালিয়ে বা নতুন করে যুদ্ধ করে পার পাবে না। ইরান অবশ্যই তার জবাব দেবে এবং কঠিন জবাব দেবে। এবং ইরানের বিরুদ্ধে যদি কোনোভাবে যুদ্ধ শুরুর চেষ্টা করে আমেরিকা, তাহলে এবার পরিস্থিতি আগের তুলনায় আরও অনেক বেশি খারাপ হবে আমেরিকা, ইসরায়েলের জন্য। এটা মোটামুটি গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে। সুপ্রিয় দর্শক, এবার ইসরায়েল এবং লেবানন প্রসঙ্গে কিছু কথা বলি। লেবানন এমন একটি স্বাধীন রাষ্ট্র যে দেশের সুন্নি সম্প্রদায় থেকে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়, খ্রিস্টান সম্প্রদায় থেকে প্রেসিডেন্ট নির্বাচিত হয় এবং শিয়া মাযহাব থেকে জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়। খেয়াল করুন ব্যাপারটা।
মানে 12 ভেজালি একটা সরকার ব্যবস্থা। এই সরকার ব্যবস্থার কারণে লেবাননের উপর ইসরায়েল যতই হামলা চালায়, সরকারিভাবে ইসরায়েলের বিরুদ্ধে লেবানন কোনো জবাব দিতে পারে না, জবাব দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ নেই। সুযোগ আছে, কারণ নেই। কারণ নেই এই কারণে বলছি যে একজন তো এক মতের। এই সুন্নি যে প্রধানমন্ত্রী হয় এখানে, সেই ভদ্রলোক একদম সৌদি ঘেঁষা থাকে, সৌদি প্রভাব বলয়ে। তা সৌদি প্রভাব বলয় বা আরব বিশ্বের প্রভাব বলয় যারা, তারা তো ইসরায়েলের বিরুদ্ধে কোনো যুদ্ধ করবে না। এবং এই জন্য আমরা 2 যুগ ধরে দেখে আসছি এইভাবেই যে ইসরায়েল লেবাননের উপর হামলা চালায়। আমরা লেবাননের প্রধানমন্ত্রীকে কাঁদতে দেখেছি, হাউমাউ করে কাঁদতে দেখেছি টেলিভিশনের সামনে, যে আমার দেশকে শেষ করে ফেলছে। অথচ তার দেশের সেনাবাহিনীকে নির্দেশনা দিতে পারে যে তোমরা প্রতিরোধ করার চেষ্টা করো। এত বড় খারাপ অবস্থা। মানে সরকারের প্রধানমন্ত্রী বা সরকার প্রধানের, আর প্রেসিডেন্ট খ্রিস্টান সম্প্রদায় থেকে, তাদের কেউ ইসরায়েলের পক্ষে, কেউ লেবাননের পক্ষে। ব্যাপারটা এরকম। ফলে প্রেসিডেন্টের পক্ষ থেকে অনেক সময় ভালো কিছু পাওয়া যায় না। এখন জোসেফ আউন এই ভদ্রলোকের কাছ থেকে খুব একটা কিছু পাওয়া যাচ্ছে বলে দেখি না। কিন্তু এর আগে মিশেল আউন ছিলেন, তিনি আবার কড়া ব্যক্তি ছিলেন, ইসরায়েল বিরোধী শক্ত অবস্থান ছিল তার। এখন লেবাননের স্বাধীনতার সার্বভৌমত্ব ধরে রাখার চেষ্টা করে সেই দেশের বিপ্লবী সংগঠন, আপনারা সবাই জানেন, হিজবুল্লাহ। এখন যুদ্ধবিরতি চলছে লেবাননের সাথে 6 সপ্তাহ ধরে। অথচ 6 সপ্তাহ ধরেই ইসরায়েল লেবাননের উপরে হামলা চালিয়ে যাচ্ছে, বন্ধ হয়নি কখনো যুদ্ধ। আমেরিকার নেতৃত্বে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে, কিন্তু ইসরায়েল তা মানছেই না। এবং প্রতিদিন 10, 20, 50 জন লোক মারা যাচ্ছে, এবং একের পর এক ভূমি দখল করে নিচ্ছে, একের পর এক শহর খালি করার নির্দেশ দিচ্ছে। এমনকি রাজধানী বৈরুত সহ বিভিন্ন শহরে ব্যাপকভাবে বিমান হামলা চালাচ্ছে, ধ্বংস করে দিচ্ছে, গাজার পরিস্থিতি করে দিচ্ছে লেবাননের ভিতরে ইসরায়েল। পরিস্থিতি এতটাই খারাপ যে গতকালকে তারা একটা ঐতিহাসিক গুরুত্বপূর্ণ দুর্গ দখল করেছে ইসরায়েল। দখল করার পরে এতটাই খারাপ হয়েছে পরিস্থিতি যে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন। সম্ভবত আজকে সেই বৈঠকটা হবে, দেখা যাক কী হয়। তো আপনারা বুঝতে পারেন এবং ভাবতে পারেন যে ইসরায়েল কীভাবে কী করছে এবং কী পরিস্থিতি সেখানে। এই হচ্ছে গণতন্ত্র, এই হচ্ছে যুদ্ধবিরতি, এই হচ্ছে আন্তর্জাতিক আইন প্রণয়ন যারা করে এবং যারা আইনের স্লোগান দিয়ে বেড়ায়, তাদের দর্শন এবং ধরন। এদিকে লেবাননে যে ইসরায়েলের আগ্রাসন চলছে, এর বিরুদ্ধে নিন্দা জানিয়েছে কাতার। এরপরে আমেরিকা একটা প্রস্তাব দিয়েছে। আমেরিকা প্রস্তাব দিয়েছে যে যাতে সংঘাত আর না বাড়ে সেই জন্য 2 পক্ষকে থামতে হবে, তবে হিজবুল্লাহকে আগে হামলা বন্ধ করতে হবে। হিজবুল্লাহ হামলা বন্ধ করলে তারপরে ইসরায়েল হামলা বন্ধ করবে। আপনারা চিন্তা করুন, কথা বলতে পারলো না যে ইসরায়েল তুমি যুদ্ধবিরতি মানছো না, প্রতিদিন তুমি এভাবে লঙ্ঘন করছো যুদ্ধবিরতি, আমি তো যুদ্ধবিরতিটা ঘোষণা করেছিলাম, তুমি থামো, কথা বলতে পারছে না। এবং এটা বলবে না, কারণ যেটা ইসরায়েল সেটাই আমেরিকা। এটাই হচ্ছে বাস্তবতা। তো সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন। তবে যাওয়ার আগে আপনাদের কাছে জানতে চাই, আপনাদের কি মনে হয় যে যদি লেবাননের প্রতিরোধকামী গোষ্ঠী তারা যদি ইসরায়েলের উপরে হামলা বন্ধ করে, তাহলে কি ইসরায়েল হামলা বন্ধ করবে, নাকি এই সুযোগে আরও বিশেষ কোনো কিছু ঘটাবে? কি মনে হয় আপনাদের? কোন পরিকল্পনা থেকে আমেরিকা এই প্রস্তাব দিল? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।